হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুর্য সাহা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার বয়স 23 আর আমি একজন স্বপ্নবাজ মানুষ যে সবসময় জীবনের ছোট ছোট সৌন্দর্য খুঁজে বেড়ায়। আমার চোখের স্বপ্ন আর হৃদয়ে আশা নিয়ে আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। আমার পরিবার আমার কাছে সবচেয়ে প্রিয়। তবে আমার ভাইজা আদিত্যের সঙ্গে আমার সম্পর্কটা ছিল একটু জটিল। কারণ ভাইজা সব সময় আমার সাথে রহস্যমূলক আচরণ করতেন। কিন্তু আমি বুঝতে পারতাম না ভাইজা কেন আমার সাথে এমন রহস্যমূলক আচরণ করতেন। একদিন বাসায় কেউ ছিল না, ভাই আমাকে তার রুম এ ডেকে নিয়ে গেলেন। তারপর যা হলো বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। বন্ধুরা, তোমরা আমার পুরো গল্পটা মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা ভাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পতে চলে যাই। বন্ধুরা, একদিন আমি বাড়িতে একা ছিলাম আর একটা অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে ধরেছিল। কয়েকদিন ধরে আমি অসুস্থ, শরীরে দুর্বলতা আর মাথায় একটা অজানা চিন্তা আমাকে ক্লান্ত করে দিচ্ছিল। আমার ঘরের জানালা দিয়ে বাইরের আকাশ দেখছিলাম, যেখানে মেঘেরা যেন আমার মনের মতোই গুমোট হয়েছিল। হঠাৎ আমার ঘরের দরজায় একটা ছায়া পড়ল। আমি তাকিয়ে দেখি আদিত্য ভাইয়া দাঁড়িয়ে আছেন, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন তিনি আমার মনের ভেতরটা পড়তে চাইছেন। আমার বুকটা কেঁপে উঠল। ভাইজা সাধারণত আমার সঙ্গে এত টাকা আছে আসেন না। তিনি পরিবারের সঙ্গে একটু দূরত্ব রেখে চলেন, তার নিজের জগতে থাকেন। কিন্তু সেদিন তার নীরব উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেল। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু আমার গলা শুকিয়ে গেল। তিনি কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে একটা গভীরতা ছিল যা আমাকে ভয়ের সঙ্গে সঙ্গে বিভ্রান্ত করছিল। আমি ভাবলাম, তিনি কি আমার অসুস্থতার জন্য চিন্তিত, নাকি অন্য কিছু লুকিয়ে আছে তার মনে। আমার মনে হাজার প্রশ্ন জমে গেল। ভাইজা কেন এমন করছেন? তিনি কি কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না? আমার শরীরের দুর্বলতা আমাকে আরও অস্থির করে তুলছিল। আমি সাহস করে বললাম, ভাইজা আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি ঠিক আছি। কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। শুধু তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ ফুটে উঠল। আমি আরও ঘাবড়ে গেলাম। তার নীরবতা আমার কাছে অস্বাভাবিক লাগছিল। হঠাৎ ভাইজা ঘরের একটা বইয়ের তাকের কাছে গেলেন। আমি লক্ষ্য করলাম তিনি তাকের একটা পুরনো ডায়েরি হাতে নিলেন। আমার মনে পড়ল ওটা আমার বাবার ডায়েরি, যেটা আমি কখনো খুলে দেখিনি। ভাইয়ার ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলেন, যেন কিছু খুঁজছেন। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া ওটা কি করছেন? কিন্তু তিনি আমার দিকে তাকালেন না। তার মুখে একটা গম্ভীর ভাব ফুটে উঠল, যেন তিনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। ভাইয়ার এই আচরণ আমার কাছে রহস্যময় লাগছিল। তিনি কি কিছু লোক হচ্ছেন, নাকি আমার অসুস্থতার পিছনে কোনো গোপন কারণ আছে যা তিনি জানেন? আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই তিনি ডায়েরিটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তার এই চলে যাওয়া আমার মনে আরও প্রশ্ন জাগিয়ে দিল। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, ভাইজা কেন এমন করছেন? তার নীরবতা আর গম্ভীর মুখের পিছনে কি লুকিয়ে আছে? আমার অসুস্থতার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? আমার মনে একটা অজানা ভয় জন্ম নিল। আমি জানতাম এই রহস্যের উত্তর পেতে আমাকে আরও গভীরে যেতে হবে। কিন্তু আমার শরীরের দুর্বলতা আমাকে বাধা দিচ্ছিল। তবু আমি ঠিক করলাম, আমি এই রহস্যের জট খুলব। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। ভাইয়ার সেই দৃষ্টি আর ডায়েরি হাতে নেওয়ার দৃশ্য আমার মন থেকে যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো পরের দিন তিনি কিছু বলবেন। কিন্তু আমার মনে একটা অজানা আশঙ্কা জেগে উঠল, এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমার জীবনকে বদলে দেবে? আমি ঠিক করলাম, আমি ভাইয়ার সঙ্গে কথা বলব এবং এই রহস্যের উত্তর খুঁজব। পরের দিন সকালে আমার শরীরটা একটু ভালো লাগছিল, তবে মনের অস্থিরতা কমেনি। ভাই আর গতকালের আচরণ আমার মাথায় ঘুরছিল। তার সেই নীরব দৃষ্টি আর বাবার পুরনো ডায়েরি হাতে নেওয়ার দৃশ্য আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আজ তার সঙ্গে কথা বলবো। কিন্তু ভাইয়াকে বাড়িতে খুঁজে পেলাম না। আম্মা বললেন তিনি ভোরেই কোথায় যেন বেরিয়ে গেছেন। আমার মনে হলো তিনি হয়তো ইচ্ছে করেই আমার সঙ্গে দেখা এড়িয়ে গেলেন। এই ভাবনা আমার মনের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। আমি আমার ঘরে ফিরে এলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, ভাইজা কেন এমন করছেন? তিনি কি কিছু লুকোচ্ছেন? আমার অসুস্থতার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? আমার চোখ পড়ল বইয়ের তাকের দিকে, যেখানে গতকাল ভাইয়া ডায়েরিটা হাতে নিয়েছিলেন। আমি উঠে গিয়ে তাকটা ভালো করে দেখলাম, ডায়েরিটা আর সেখানে ছিল না। আমার মনে একটা অজানা ভয় জেগে উঠল। ভাইজা কি ডায়েরিটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। মনে হচ্ছিল এই ডায়েরির মধ্যে এমন কিছু আছে যা ভাইজা আমার কাছ থেকে লুকাতে চাইছেন। আমি বাবার ডায়েরির পথে ভাবলাম, বাবা যখন ছিলেন তিনি প্রায়ই ওই ডায়েরিতে কিছু লিখতেন।
আমি কখনো খুলে দেখিনি, কারণ মনে হতো এটা বাবার ব্যক্তিগত জিনিস। কিন্তু এখন মনে হচ্ছিল হয়তো ওই ডায়েরিতে এমন কিছু আছে যা আমার জীবনের এই রহস্যের সঙ্গে জড়িত। আমি ঠিক করলাম ভাইয়ার সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলবো। দুপুরের দিকে ভাইজা বাড়ি ফিরলেন। আমি তাকে ডাকার আগেই তিনি আমার ঘরে এলেন। তার হাতে একটা ছোট বাক্স ছিল, যেটা দেখে আমার কৌতূহল বেড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজা, এটা কি? তিনি কোনো উত্তর না দিয়ে বাক্সটা টেবিলে রাখলেন, তার মুখে আবার সেই গম্ভীর ভাব। আমি বললাম, ভাইজা, আপনি কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছেন, কি হয়েছে আমাকে বলুন। কিন্তু তিনি শুধু বললেন, তুমি এখন বিশ্রাম করো, পরে কথা হবে। তার কথায় একটা অদ্ভুত শীতলতা ছিল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি বললাম, ভাইজা, আপনি কেন এমন করছেন? আমি জানতে চাই, কাল আপনি বাবার ডায়েরি কেন হাতে নিয়েছিলেন? ওটা এখন কোথায়? আমার কথা শুনে ভাইজা একটু চমকে উঠলেন। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ। তিনি ধীরে ধীরে বললেন, তুমি অনেক কিছু জানতে চাও মাধুর্য, কিন্তু এখন সময় হয়নি। তার এই কথা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। আমি জোর দিয়ে বললাম, ভাইজা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনি কিছু লুক করছেন, তাই না? আমার অসুস্থতার সঙ্গে এর কী সম্পর্ক? আমার গলায় কান্না চলে আসছিল। ভাইজা একটু থমকে গেলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, তুমি শান্ত হও, আমি কিছু লুকোচ্ছি না, শুধু কিছু জিনিস বোঝার জন্য সময় লাগে। তার কথায় আমার মন আরও জট পাকিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বোঝাতে চাইছেন। ভাইজা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বাক্সটা আমার হাতে দিলেন। তিনি বললেন, এটা রাখো, এখন খুলল না, যখন সময় হবে তখন দেখবে। আমি বাক্সটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাক্সটা ছোট, কিন্তু ওজনে একটু ভারী লাগছিল। আমি ভাবলাম এর মধ্যে কি থাকতে পারে। আমার মনে হলো এই বাক্সের সঙ্গেও হয়তো ভাইয়ার রহস্যের কোনো যোগসূত্র আছে। আমি ঠিক করলাম আমি এই বাক্সের রহস্য বের করব। সেদিন রাতে আমি বাক্সটা হাতে নিয়ে বসলাম। আমার মন বলছিল এটা এখনই খুলে দেখি, কিন্তু ভাইয়ার কথাটা মনে পড়ল, যখন সময় হবে তখন দেখবে। আমি বাক্সটা খুলতে গিয়েও থেমে গেলাম। আমার মনে হলো হয়তো ভাইয়ার কথার পিছনে কোনো বড় কারণ আছে। তবুও আমার কৌতূহল কম ছিল না। আমি ভাবলাম এই রহস্যের জট আরও গভীর হচ্ছে। ভাইয়ার নীরবতা, ডায়েরি আর এই বাক্স, এগুলোর মধ্যে কি যোগসূত্র? আমি ঠিক করলাম আমি এর শেষ দেখবি। সকালে ঘুম থেকে উঠে আমার মনটা এখনও অস্থির ছিল। ভাইয়ার দেওয়া বাক্সটা আমার টেবিলে পড়েছিল, যেন আমাকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে। আমি বাক্সটার দিকে তাকালাম, কিন্তু সাহস করে খুলতে পারলাম না। ভাইয়ার কথা যখন সময় হবে তখন দেখবে আমার মাথায় ঘুরছিল। আমি ভাবলাম হয়তো তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন, কিন্তু কি? আমি ঠিক করলাম আজ তার সঙ্গে খোলাখুলি কথা বলবই। যতই তিনি এড়িয়ে যান না কেন, বাড়িতে গিয়ে দেখি ভাইজা বসার ঘরে বসে একটা পুরনো ছবির অ্যালবাম দেখছেন। আমি কাছে গিয়ে দেখলাম এটা আমাদের পরিবারের পুরনো ছবি, যেখানে আমি আর ভাইজা ছোটবেলায় একসঙ্গে খেলছি। আমি অবাক হয়ে বললাম, ভাইজা, আপনি এই অ্যালবাম কেন দেখছেন? তিনি একটু হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। তার হাসিতে একটা অদ্ভুত শান্তি ছিল যা আমার মনকে আরও বিভ্রান্ত করল। আমি বললাম, ভাইজা, আমাকে কিছু বলুন, আপনি কেন এমন রহস্যময় আচরণ করছেন? ভাইজা অ্যালবামটা বন্ধ করে আমার দিকে তাকালেন। তার চোখে একটা গভীর দৃষ্টি, যেন তিনি অনেক কিছু বলতে চান, কিন্তু কিছু একটা তাকে আটকে রাখছে। তিনি বললেন, মাধুর্য, তুমি অনেক প্রশ্ন করো, কিন্তু কিছু উত্তরের জন্য ধৈর্য ধরতে হয়। আমি আরও রেগে গেলাম, বললাম, ভাইজা, আমি আর ধৈর্য ধরতে পারছি না। বাবার ডায়েরি, এই বাক্স, আপনার এই নীরবতা, এগুলোর মানে কি? তিনি শান্তভাবে বললেন, সবকিছু একটা সময় আছে। আমি হাল ছাড়লাম না। আমি বললাম, ভাইজা, আমি জানি আপনি কিছু লুকোচ্ছেন। আমার অসুস্থতার সঙ্গে এর কী সম্পর্ক আমাকে বলুন। দয়া করে। আমার গলায় কান্নার সুর চলে আসছিল। ভাইয়া একটু থমকে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার অসুস্থতা শুধু শরীরের নয় মাধুর্য, এর পিছনে আরও কিছু আছে। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। তিনি কি বোঝাতে চাইছেন? আমি আরও জোর দিয়ে বললাম, ভাইজা, এর পিছনে কি আছে? আমি সব জানতে চাই। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা জানতে চাও তা জানলে তুমি হয়তো আরও কষ্ট পাবে। আমি চাই না তুমি এখনই সব জানো। তার কথায় আমার মনে ভয় আর কৌতূহল দুটোই বাড়তে লাগল। আমি বললাম, ভাইয়া, আমি এখনই জানতে চাই। আমি আর এই রহস্য সহ্য করতে পারছি না। কিন্তু তিনি শুধু মাথা নাড়লেন আর ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বসার ঘরে একা দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল আমি একটা জটিল ধাঁধার মধ্যে আটকে গেছি। ভাইয়ার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমার অসুস্থতার পিছনে কি আছে? তিনি কেন আমার কাছ থেকে এত কিছু লুকোচ্ছেন? আমি ঠিক করলাম আমি নিজেই এই রহস্যের উত্তর খুঁজব। আমি আমার ঘরে ফিরে গিয়ে বাক্সটা হাতে নিলাম।
আমার মন বলছিল এই বাক্সের মধ্যে হয়তো কোনো সূত্র লুকিয়ে আছে। আমি বাক্সটা খোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু তখনই আমার ফোন বেজে উঠল। আমার বন্ধু সৌরশ্রী ফোন করেছিল ও বলল, মাধুর্য, তুই ঠিক আছিস? তোর গলা শুনে মনে হচ্ছে তুই খুব টেনশনে আছিস। আমি একটু দ্বিধা করলাম, তারপর ওকে সবকিছু বললাম, ভাইয়ার অদ্ভুত আচরণ, ডায়েরি আর বাক্সের কথা। সৌরশ্রী বলল, তুই সাবধানে থাকিস, তোর ভাইজা যদি কিছু লুকোচ্ছেন তাহলে তুই নিজে খোঁজার চেষ্টা করিস, কিন্তু একা কিছু করিস না। ওর কথায় আমাকে একটু সাহস দিল। সেদিন রাতে আমি আবার বাক্সটার সামনে বসলাম। আমার মন বলছিল এই বাক্সের মধ্যে হয়তো এমন কিছু আছে যে আমার সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু ভাইয়ার কথাও আমাকে থামিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম, আমি কি সত্যি এটা খুলে দেখব নাকি ভাইয়ার কথা মেনে আরও অপেক্ষা করব। আমার মনে একটা অজানা ভয় আর কৌতূহলের দ্বন্দ্ব চলছিল। আমি ঠিক করলাম আমি ভাইয়ার উপর ভরসা রাখব, কিন্তু পাশাপাশি এই রহস্যের গভীরে যাব। এই পরিস্থিতি শেষ কোথায় তা আমাকে জানতেই হবে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে একটা অদ্ভুত শান্তি। ভাইয়াকে দেখলাম তিনি বারান্দায় বসে চা খাচ্ছেন, তার হাতে একটা পুরনো চিঠির মতো কিছু। আমি কাছে যাওয়ার আগেই তিনি চিঠিটা পকেটে রেখে দিলেন। আমার মনে হলো তিনি আবার কিছু লুকোচ্ছেন। আমি সাহস করে বললাম, ভাইজা, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন? তিনি একটু হাসলেন, কিন্তু এবার তার হাসিতে একটা অস্বস্তি ছিল। তিনি বললেন, মাধুর্য, তুমি খুব বেশি ভাবছ। আমি তোমার ভালোর জন্যই সব করছি। তার কথা আমাকে আরও বিভ্রান্ত করল। আমি ঘরে ফিরে এলাম। বাক্সটা এখনও আমার টেবিলে পড়ে আছে। আমার মন বলছিল এই বাক্সের মধ্যে হয়তো সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু ভাইয়ার কথা আমাকে বারবার থামিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম, আমি যদি বাক্সটা না খুলি তাহলে কি এই রহস্যের উত্তর পাব? আমি ঠিক করলাম আমি ভাইয়ের পিছনে লাগব, যতক্ষণ না তিনি আমাকে সব বলেন। কিন্তু তার আগে আমি নিজে কিছু খুঁজে দেখব। আমি বাবার ডায়েরির কথা ভাবলাম, হয়তো তাতে কোনো সূত্র আছে। আমি বইয়ের তাকের কাছে গেলাম। ডায়েরিটা তো ভাইয়ার নিয়ে গেছেন, তবুও আমি তাকটা ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটা পুরনো খাতার দিকে, যেটা তাকের এক কোণে ধুলো ঢাকা পড়েছিল। আমি খাতাটা হাতে নিলাম। এটা বাবার হাতের লেখা, কিন্তু ডায়েরি নয়, এটা যেন একটা চিঠির খসড়া। আমি পড়তে শুরু করলাম। চিঠিটা আমাকে উদ্দেশ্য করে লেখা। তাতে লেখা ছিল, আমি জানি আমার সময় কম, কিন্তু মাধুর্যের জন্য আমি চিন্তিত। ওর ভবিষ্যৎ নিয়ে আমার ভয় আছে। আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। বাবা কেন এমন লিখেছিলেন? আমি খাতাটা আরও উল্টে দেখলাম। আর একটা পাতায় লেখা ছিল, আদিত্যকে আমি সব বলেছি, ও আমার কথা রাখবে। আমার মাথা ঘুরে গেল। ভাইজা কি জানেন বাবা তাকে কি বলেছিলেন? আমি খাতাটা হাতে নিয়ে ভাইয়ের কাছে যাওয়ার জন্য দৌড় দিলাম, কিন্তু তিনি তখন বাড়িতে ছিলেন না। আম্মা বললেন তিনি কোথায় যেন বেরিয়েছেন। আমার মনে হলো তিনি ইচ্ছা করেই আমাকে এড়িয়ে যাচ্ছেন। আমি খাতাটা লুকিয়ে রাখলাম। ঠিক করলাম তিনি ফিরলে এটা নিয়ে কথা বলবো। দুপুরে আমি সৌরশ্রীর সঙ্গে ফোনে কথা বললাম। আমি ওকে খাতার কথা বললাম। সৌরশ্রী বলল, মাধুর্য, তুই সাবধানে থাক। এই খাতায় যদি কিছু গুরুত্বপূর্ণ সূত্র থাকে তাহলে তোর ভাইজা হয়তো তোর কাছ থেকে ইচ্ছা করেই লুকোচ্ছেন। তুই একা কিছু করিস না। আমি বললাম, সৌরশ্রী, আমি আর চুপ করে থাকতে পারছি না। আমাকে জানতেই হবে ভাইজা কি লুক করছেন। সৌরশ্রী আমাকে শান্ত হতে বলল, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমি ঠিক করলাম আমি ভাইয়ার পিছনে যাব। সন্ধ্যায় ভাইজা ফিরলেন। আমি তাকে খাতাটা দেখিয়ে বললাম, ভাইজা, এটা কি? বাবা এখানে কি লিখেছেন আপনি কি জানেন? তিনি খাতাটা দেখে একটু চমকে গেলেন, তারপর শান্তভাবে বললেন, মাধুর্য, তুমি এটা কোথায় পেলে? এটা তোমার হাতে থাকার কথা নয়। আমি রেগে গিয়ে বললাম, ভাইজা, আমি সব জানতে চাই। বাবা কি লিখেছেন? আপনি আমার কাছ থেকে কেন সব লুকোচ্ছেন? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি এখনো প্রস্তুত না। আমার চোখে পানি চলে এল। আমি বললাম, ভাইজা, আমি আর এই রহস্য সহ্য করতে পারছি না। আমাকে বলুন আমার অসুস্থতার পিছনে কি আছে? বাবার এই চিঠির সঙ্গে কি সম্পর্ক? ভাইজা আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত দুঃখ। তিনি বললেন, মাধুর্য, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি যদি সত্যিই জানতে চাও তাহলে আর একটু অপেক্ষা করো। তার কথা আমাকে আরও হতাশ করল। রাতে আমি খাতাটা আরেকবার পড়লাম। বাবার লেখা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল আমার ভবিষ্যৎ নিয়ে তিনি কেন চিন্তিত ছিলেন, আর ভাইজা কেন আমাকে কিছু বলছেন না। আমি বাক্সটার দিকে তাকালাম। আমার মনে হলো এই বাক্স আর খাতার মধ্যে কোনো যোগসূত্র আছে। আমি ঠিক করলাম আমি ভাইয়ার কথা না শুনে নিজেই এই রহস্যের গভীরে যাব।
কিন্তু আমার মনে একটা ভয়ও জেগে উঠল, এই সত্য কি আমার জীবনকে আরও জটিল করে তুলবে। সকালে আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে আমি বাবার ডায়েরিটা হাতে নিয়ে পড়ছিলাম, কিন্তু পাতাগুলো ফাঁকা ছিল। আমি জেগে উঠে বাক্সটার দিকে তাকালাম। সেটা এখনও আমার টেবিলে পড়েছিল। ভাইয়ের কথা মনে পড়ল। তুমি এখনও প্রস্তুত নাও। আমার মনে হলো তিনি আমাকে কিছু থেকে দূরে রাখতে চাইছেন। কিন্তু আমার কৌতূহল আর ধৈর্যের বাঁধ ভাঙছিল। আমি ঠিক করলাম, আজ আমি বাক্সটা খুলবই। যতই ভাইজা বারণ করুক, আমি বাক্সটা হাতে নিলাম। এটা ছোট, কিন্তু কাঠের তৈরি আর একটা ছোট তালা লাগানো। আমি ভাবলাম, এর চাবি কোথায়? আমি ঘরের চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল আমার ড্রয়ারে। সেখানে একটা ছোট চাবির মতো কিছু দেখলাম। আমি চাবিটা নিয়ে বাক্সের তালায় লাগালাম। হ্যাঁ, এটা ঠিকই খাপ খেয়ে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। আমি বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো চিঠি আর একটা ছোট ছবি ছিল। চিঠিটা বাবার হাতের লেখায়। আমি পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, মাধুর্য, তুমি যখনই চিঠি পড়বে তখন হয়তো আমি আর থাকব না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু আমার কিছু কথা তোমার জানা দরকার। তোমার অসুস্থতা শুধু শরীরের নয়, এর পিছনে আমাদের পরিবারের একটা গোপন কারণ আছে। আমার হাত কাঁপতে লাগল। বাবা কি বোঝাতে চাইছেন? আমি ছবিটার দিকে তাকালাম। এটা আমার আর বাবার একটা পুরনো ছবি, যেখানে আমি ছোটবেলায় তার কোলে বসে হাসছি। আমি চিঠিটা আরও পড়লাম। বাবা লিখেছেন, আদিত্যকে আমি সব বলেছি। ও তোমাকে রক্ষা করবে, কিন্তু তুমি তাকে ভুল বুঝো না। আমার মাথা ঘুরতে লাগল। ভাইজা কি জানেন আর আমি তাকে কেন ভুল বুঝছি? আমি চিঠিটা হাতে নিয়ে ভাইয়ার খোঁজে বেরিয়ে পড়লাম। তিনি বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে ছিলেন, হাতে সেই পুরনো ডায়েরি। আমি দৌড়ে গিয়ে বললাম, ভাইজা, এই চিঠি কি? বাবা কি লিখেছেন? আমার অসুস্থতার পিছনে কি গোপন কারণ? তিনি আমার হাতে চিঠিটা দেখে চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মাধুর্য, তুমি বাক্সটা খুলে ফেলেছ। আমি মাথা নাড়লাম। আমি বললাম, ভাইজা, আমাকে সত্যি বলুন, বাবা কি লিখেছেন? আমার অসুস্থতার পিছনে কি গোপন কারণ? তিনি আমার দিকে তাকালেন, তার চোখে একটা গভীর দুঃখ। তিনি বললেন, মাধুর্য, এটা আমাদের পরিবারের একটা পুরনো ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু এখনই সব বলা ঠিক হবে না। তুমি আমার উপর ভরসা রাখো। আমি রেগে গিয়ে বললাম, ভাইয়া, আমি আর ভরসা করতে পারছি না। আমাকে সব বলতে হবে। ভাইজা চুপ করে রইলেন। তারপর তিনি ডায়েরিটা আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ো, কিন্তু প্রতিশ্রুতি দাও তুমি শান্ত থাকবে। আমি ডায়েরিটা হাতে নিলাম। আমার হাত কাঁপছিল। আমি জানতাম এই ডায়েরির মধ্যে এমন কিছু আছে যা আমার জীবনের সব প্রশ্নের উত্তর দিতে পারে। আমি ঘরে ফিরে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় বাবার হাতের লেখায় লেখা ছিল, আমাদের পরিবারের একটা রহস্য আছে, আর মাধুর্য তার সঙ্গে জড়িত। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রহস্য, এটা কি বোঝায়? আমি ডায়েরিটা বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি এমন কিছু মুখোমুখি হতে যাচ্ছি যার জন্য আমি প্রস্তুত নই। কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিচ্ছিল না। আমি ভাবলাম, ভাইরা কেন আমাকে এতদিন এসব লুকিয়েছেন? তিনি কি আমাকে রক্ষা করতে চাইছেন নাকি অন্য কিছু? আমি ঠিক করলাম আমি ডায়েরিটা পড়ব, আর এই রহস্যের শেষ দেখব। কিন্তু আমার মনে একটা অজানা ভয় জেগে উঠল। এই সত্য কি আমার জীবনকে আরও জটিল করে তুলবে? ডায়েরিটা হাতে নিয়ে আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমার হৃৎপিণ্ড এত জোরে ঢুকছিল যে মনে হচ্ছিল এটা যেন বুক ফেটে বেরিয়ে আসবে। বাবার লেখা সেই শব্দগুলো, আমাদের পরিবারের একটা রহস্য আছে, আর মাধুর্য তার সঙ্গে জড়িত। আমার মাথা ঘুরে গেল। রহস্য, এটা কি বোঝায়? আমি ডায়েরির পাতা উল্টাতে শুরু করলাম, কিন্তু ভয়ে আমার হাত কাঁপছিল। প্রতিটা পাতায় বাবার হাতের লেখা, কিন্তু সেগুলো যেন আমাকে একটা অন্ধকার গল্পের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একটা পাতায় লেখা ছিল, আমাদের পরিবার আর পূর্বপুরুষদের একটা ভুলের কারণে এই রহস্য এসেছে। আমি জানি মাধুর্যের অসুস্থতা এরই ফল। আমি চেষ্টা করেছি, কিন্তু এর সমাধান খুঁজে পাইনি। আমার মাথা ঘুরে গেল। বাবা কেন এই কথা আমাদের কাছে লুকিয়েছিলেন? আর ভাইজা কেন এতদিন এই ডায়েরি আমার কাছ থেকে দূরে রেখেছিলেন? আমি আরও পড়লাম, বাবা লিখেছেন, আদিত্য আমার একমাত্র ভরসা। আমি ওকে সব বলেছি, ও মাধুর্যকে বাঁচাবে। আমার চোখে পানি চলে এল। ভাইজা কি সত্যি আমাকে বাঁচাতে চাইছেন? আমি ডায়েরিটা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। এই রহস্য কি? আমার অসুস্থতার সঙ্গে কি সম্পর্ক? আর ভাইজা কেন আমাকে এতদিন কিছু বলেননি? আমি ঠিক করলাম আমি তার সঙ্গে এখনই কথা বলবো। আমি ডায়েরিটা হাতে নিয়ে বাইরে গেলাম। ভাইজা তখনও বাগানে ছিলেন, একটা গাছের নিচে বসে কি যেন ভাবছিলেন।
আমি কাছে গিয়ে বললাম, ভাইজা এই ডায়েরিতে কি লেখা আছে, এই রহস্য কি? ভাইজা আমার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, কিন্তু সঙ্গে একটা গভীর দুঃখ। তিনি বললেন, মাধুর্য, তুমি ডায়েরিটা বলে ফেলেছ। আমি মাথা নাড়লাম। আমি বললাম, ভাইজা, আমাকে সব বলুন। বাবা কেন লিখেছেন যে আমি কোনো রহস্যের সঙ্গে জড়িত? এটা কি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাধুর্য, এই রহস্য শুধু একটা গল্প নয়, এটা আমাদের পরিবারের একটা সত্যি। তোমার অসুস্থতা এর সঙ্গে জড়িত, কিন্তু আমি চাই না তুমি এখনই সব জানো। আমি চেষ্টা করছি আর সমাধান খুঁজতে। তার কথায় আমার মনে আরও প্রশ্ন জমে গেল। আমি বললাম, ভাইজা, আপনি কি সমাধান খুঁজছেন? আমার অসুস্থতার পিছনে কি আছে? আমাকে বলুন, আমি সত্যি জানতে চাই। তিনি শান্তভাবে বললেন, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়। আমি হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। আমার মনে হচ্ছিল আমি একটা গোল ধাঁধায় আটকে গেছি। ডায়েরির কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি সৌরশ্রীকে ফোন করলাম। ওকে সব বললাম, ডায়েরি, রহস্য আর ভাইয়ার কথা। সৌরশ্রী বলল, মাধুর্য, তুই সাবধানে থাক। এই রহস্যের কথা শুনে আমার মনে হচ্ছে এর পিছনে কোনো বড় রহস্য আছে। তুই ভাইয়ার উপর ভরসা রাখ, কিন্তু নিজেও খোঁজ কর। আমি বললাম, সৌরশ্রী, আমি আর থামতে পারছি না। আমাকে এই রহস্যের শেষ জানতেই হবে। সেদিন রাতে আমি আবার ডায়েরিটা খুললাম। আর একটা পাতায় বাবা লিখেছেন, এই রহস্যের সমাধান একমাত্র আদিত্য জানে। আমি তাকে সব দায়িত্ব দিয়েছি। আমার মনে হলো ভাইজা সত্যিই কিছু জানেন, কিন্তু তিনি কেন আমার কাছ থেকে লুকোচ্ছেন? আমি বাক্স থেকে পাওয়া ছবিটা আবার দেখলাম। আমার আর বাবার হাসিমুখ আমাকে কাঁদিয়ে দিল। আমি ভাবলাম, বাবা কেন আমাকে এই কষ্টের মধ্যে রেখে গেলেন, আর ভাইজা কেন আমাকে সত্যি বলছেন না? আমি ঠিক করলাম, আমি ভাইয়ার কাছে আরও জোর দেব। আমি জানতেই হবে এই রহস্য কি, আর আমার অসুস্থতার পিছনে কি রহস্য লুকিয়ে আছে। আমার মনে একটা অজানা ভয় ছিল, কিন্তু তার সঙ্গে একটা দৃঢ় সংকল্প জেগে উঠছিল। আমি ভাবলাম, এই গল্পের শেষ কোথায় তা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি ডায়েরিটা বুকে জড়িয়ে ধরলাম আর মনে মনে বললাম, বাবা, আমি তোমার কথা বুঝব, আর ভাইয়া, আমি তোমার রহস্যের উত্তর খুঁজে বের করব। সকালে আমি ঘুম থেকে উঠে একটা অদ্ভুত অনুভূতি নিয়ে জেগে উঠলাম। ডায়েরির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। রহস্য, আমার অসুস্থতা আর ভাইয়ার নীরবতা। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি ঠিক করলাম, আজ ভাইয়ের কাছে সব সত্য জানবেই। আমি ডায়েরিটা হাতে নিয়ে বসার ঘরে গেলাম। ভাইয়া সেখানে একটা পুরনো বই পড়ছিলেন। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইজা, আমাকে এখন সব বলতে হবে। এই রহস্য কি, আর আমার অসুস্থতার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? ভাইজা বইটা বন্ধ করে আমার দিকে তাকালেন। তার চোখে এবার আর কোনো দ্বিধা ছিল না, বরং একটা দৃঢ়তা ছিল। তিনি বললেন, মাধুর্য, তুমি যদি সত্যিই জানতে চাও তাহলে আমার সঙ্গে আয়। আমি অবাক হয়ে তার পিছনে গেলাম। তিনি আমাকে বাড়ির পুরনো স্টোর রুম এ নিয়ে গেলেন, যেখানে বাবার কিছু পুরনো জিনিস রাখা ছিল। তিনি একটা পুরনো বাক্স বের করে বললেন, এর মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর আছে। ভাইজা বাক্সটা খুললেন। ভেতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট মূর্তি ছিল। মূর্তিটা দেখে আমার মনে হলো এটা আমাদের পারিবারিক কোনো প্রতীক হতে পারে। আমি বললাম, ভাইজা, এটা কি? তিনি বললেন, এটা আমাদের পূর্বপুরুষদের একটা প্রতীক। এর সঙ্গে আমাদের পরিবারের একটা পুরনো গল্প জড়িত। তিনি একটা কাগজ তুলে আমাকে দিলেন। তাতে লেখা ছিল, আমাদের এক পূর্বপুরুষ কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা রহস্যের মুখে পড়েছিলেন, যার প্রভাব এখনও আমাদের পরিবারে রয়ে গেছে। আমি কাগজটা পড়ে বললাম, ভাইজা, এই রহস্যের সঙ্গে আমার অসুস্থতার কি সম্পর্ক? ভাইজা শান্ত কণ্ঠে বললেন, মাধুর্য, বাবা বিশ্বাস করতেন তোমার অসুস্থতাই রহস্যেরই ফল, কিন্তু আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না। আমি গত কয়েক বছর ধরে এর সমাধান খুঁজছি। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি আমার কাছ থেকে এতদিন কেন লুকিয়েছেন? তিনি বললেন, কারণ আমি চাইনি তুমি ভয় পাও। আমি চেয়েছি তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাও। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, ভাইজা, আপনি আমাকে কেন এত কষ্টের মধ্যে রেখেছেন? আমি ভেবেছিলাম আপনার উদ্দেশ্য খারাপ। ভাইজা আমার কাঁধে হাত রেখে বললেন, মাধুর্য, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছি তুমি সুস্থ থাকো। বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করছি। তার কথায় আমার মনে একটা অদ্ভুত শান্তি এলো, কিন্তু সঙ্গে সঙ্গে আরও প্রশ্ন জাগল। আমি বললাম, ভাইজা, এই রহস্যের সমাধান কি? আমি কি কখনো সুস্থ হব? ভাইজা একটু চুপ করে থেকে বললেন, আমি একজনের সঙ্গে কথা বলছি যিনি রহস্য নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন এর একটা সমাধান আছে, কিন্তু তার জন্য আমাদের আরও কিছু জানতে হবে। আমি বললাম, ভাইয়া, আমি আপনার সঙ্গে যাব। আমি এই রহস্যের শেষ দেখতে চাই।
তিনি একটু হেসে বললেন, ঠিক আছে মাধুর্য, তো তুমি প্রতিশ্রুতি দাও তুমি শান্ত থাকবে। সেদিন রাতে আমি সৌরশ্রীকে ফোন করে সব বললাম। সৌরশ্রী বলল, মাধুর্য, তোর ভাইয়া সত্যি তোর জন্য অনেক কিছু করছেন, তুই তার উপর ভরসা রাখিস, কিন্তু সাবধানে থাকিস। আমি বললাম, সৌরশ্রী, আমি এখন বুঝতে পারছি ভাই আমার ভালো চান, কিন্তু এই রহস্যের কথা আমাকে আরও জানতে হবে। আমি ডায়েরিটা আবার খুললাম। সেখানে বাবা লিখেছেন, এই রহস্যের সমাধান একটা পুরনো মন্দিরে লুকিয়ে আছে, আদিত্যটা খুঁজে বের করবে। আমার মনে হলো এই মন্দির হয়তো আমার সব প্রশ্নের উত্তর দেবে। আমি ঠিক করলাম আমি ভাইয়ার সঙ্গেই মন্দিরে যাব। আমার মনে একটা আশা জেগে উঠল, হয়তো এই রহস্যের শেষে আমি আমার অসুস্থতার সমাধান পাব। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয়ও ছিল, এই রহস্যের সত্যি কি, আর ভাইয়া কি সত্যি এর সমাধান খুঁজে পাবেন? আমি ডায়েরিটা বুকে জড়িয়ে ভাবতে লাগলাম। পরের দিন সকালে ভাইজা আমাকে বললেন, মাধুর্য, আজ আমরা সেই মন্দিরে যাব। আমার মন উত্তেজনা এবং ভয় ভরে গেল। ডায়েরিতে বাবার সেই লেখা রহস্যের সমাধান মন্দিরে লুকিয়ে আছে। আমাকে ঘুমোতে দেয়নি। আমি প্রস্তুত হয়ে ভাইয়ার সঙ্গে বেরিয়ে পড়লাম। মন্দিরটা আমাদের শহর থেকে বেশ দূরে, একটা নির্জন পাহাড়ের কোলে। পথে ভাইয়া খুব কম কথা বললেন, তার মুখে সেই গম্ভীর ভাব। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজা, এই মন্দিরে কি আছে? তিনি শুধু বললেন, সব জানতে পারবে। মন্দিরে পৌঁছে আমি অবাক হলাম। এটা একটা প্রাচীন মন্দির, ভাঙাচোরা, কিন্তু এর দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। ভাইজা একজন বয়স্ক পুরোহিতের সঙ্গে কথা বলতে গেলেন। আমি মন্দিরের চারপাশে ঘুরে দেখছিলাম। দেয়ালের একটা চিহ্ন আমার চোখে পড়ল, এটা বাক্সে পাওয়া মূর্তির মতোই। আমি ভাইয়াকে ডেকে দেখালাম। তিনি চুপ করে চিহ্নটা দেখলেন, তারপর বললেন, মাধুর্য, এটা আমাদের পরিবারের প্রতীক। আমার মনে হলো আমরা সত্যের খুব কাছে চলে এসেছি। পুরোহিত আমাদের কাছে এসে বললেন, তোমাদের পরিবারের রহস্যের কথা আমি জানি, এটা একটা ভুল সিদ্ধান্তের ফল যা তোমাদের পূর্বপুরুষ নিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করলেন, আমাদের এক পূর্বপুরুষ একটা পবিত্র জিনিস চুরি করেছিলেন, আর সেই কারণে আমাদের পরিবারের উপর রহস্য এসেছিল। আমার অসুস্থতা সেই রহস্যেরই একটা প্রভাব। আমি বললাম, এর সমাধান কি? পুরোহিত বললেন, সমাধানে মন্দিরে, কিন্তু তার জন্য তোমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। ভাইজা আমার দিকে তাকিয়ে বললেন, মাধুর্য, আমি এতদিন তোমাকে এসব বলিনি, কারণ আমি চাইনি তুমি ভয় পাও। বাবা আমাকে এই রহস্যের কথা বলেছিলেন, আর আমাকে দায়িত্ব দিয়েছিলেন তোমাকে রক্ষা করার। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, ভাইয়া, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমার কাছ থেকে কিছু লুক করছেন। তিনি হেসে বললেন, আমি শুধু তোমাকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছি। পুরোহিত আমাদের একটা পবিত্র স্থানে নিয়ে গেলেন। সেখানে একটা ছোট পাথরের বেদি ছিল। তিনি বললেন, তোমাদের পরিবারের প্রতীক এখানে ফিরিয়ে দিতে হবে, তবেই রহস্যমুক্ত হবে। ভাইয়া বাক্স থেকে মূর্তিটা বের করে বেদিতে রাখলেন। আমি তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করলাম। পুরোহিত কিছু মন্ত্র পড়লেন, আর আমার মনে হলো আমার শরীর থেকে একটা ভারী বোঝা নেমে গেল। আমার অসুস্থতার সেই অদ্ভুত দুর্বলতা যেন কমে গেল। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। ভাইজা আমার হাত ধরে বললেন, মাধুর্য, এখন তুমি মুক্ত, আমাদের পরিবারের রহস্য শেষ হয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাইজা, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে কখনো ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করুন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমার কোনো দোষ নেই, আমি শুধু বাবার প্রতিশ্রুতি রক্ষা করেছি। বাড়ি ফিরে আমি সৌরশ্রীকে সব বললাম। ও বলল, মাধুর্য, তোর ভাইজা সত্যি একজন হিরো, তুই ভাগ্যবান যে তোর এমন একজন ভাই আছে। আমি হাসলাম। আমার মনে হলো আমি নতুন করে জীবন শুরু করতে পারব। আমার অসুস্থতা কমে গেছে, আর আমার মনে একটা অদ্ভুত শান্তি। আমি বুঝলাম অনেক সময় আমরা আমাদের প্রিয়জনকে ভুল বুঝি, কিন্তু তাদের নীরবতার পিছনে থাকে গভীর ভালোবাসার দায়িত্ববোধ। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, পরিবারের বন্ধনই সবচেয়ে বড় শক্তি। পরিবারের মানুষের কিছু কিছু আচরণ হয়তো আমাদের ভুল কিছু মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে পরিবারের মানুষ সব সময় আপনার মঙ্গল চায়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।